মঙ্গল শোভাযাত্রার নাম বদলে হলেও বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১৯৮৯ সাল থেকে বাংলা নববর্ষের যে শোভাযাত্রা বের করা হয় তার নাম শুরুতে আনন্দ শোভাযাত্রাই ছিল। ফ্যাসিবাদের অবসানের পর নতুন দিনের প্রত্যাশায় এবার আরও বৈচিত্র্যময় নববর্ষ উদযাপনের প্রস্তুতিও শেষ পর্যায়ে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বাংলাদেশের নতুন রূপে নতুন বেশে আসছে পয়লা বৈশাখ, তার জানান আগে থেকেই ছিল। জুলাই বিপ্লবে দুঃশাসনের পতন, জনমনের নতুন আকাঙ্ক্ষার ছাপ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজনে। প্রতিবারের মতো এবারও থাকছে বড় ছোট নানা মটিভ, যেটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ফেসিবাদের মুখাকৃতি। সংখ্যায় সেটি ৮০টি, সঙ্গে জাতীয় প্রতীকও থাকছে। সুলতানি ও মুঘল আমলের মুখসহ বাঙালি ঐতিহ্যের নানা শিল্পকর্ম। একটি নিবর্তনমূলক ব্যবস্থার একটি প্রতীকী মুখাভায়। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটা আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যেটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার প্রতি। কেবল বৈচিত্র্যময় নয়, এবার নামও বদলেছে মঙ্গল শোভাযাত্রার, হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। মঙ্গলের চেয়ে আনন্দ শব্দটিতে দেশের সব মানুষকে এক কাতারে আনা যায় বলেও মনে করছেন আয়োজকরা। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, বৈচিত্র্যময় এই আয়োজন এবার আরও বড় পরিসরে হচ্ছে সবচেয়ে বেশি দৃষ্টিনন্দনও। দেশের ২৮টি জনগোষ্ঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছে বর্ষবরণের এই আয়োজনে। ভিজিবিলিটির ব্যাপারটা এবার সবচেয়ে দৃষ্টিনন্দন করার চেষ্টা করা হচ্ছে। ডাইভার্সিটি শুনেছেন যে সমতল এবং পাহাড়ি জনগোষ্ঠী মিলিয়ে বাঙালি জনগোষ্ঠীটা আসেনি, বিভিন্ন শ্রেণী পেশা মিলিয়ে আমরা একটি ব্যাপক আয়োজন করছি। পয়লা বৈশাখে সকাল ৮টা থেকে রেলের প্রস্তুতি শুরু, ৯টায় হবে বর্ষবরণের এই আনন্দ শোভাযাত্রা। আয়োজক এবং সংস্কৃতিপ্রেমী দর্শনার্থী অনেকেই মনে করছেন, মঙ্গল শব্দটা কোনো একটা পক্ষের হয়ে গেলেও এবারে আনন্দ শব্দটা হবে সবারই, অর্থাৎ সংস্কৃতিপ্রেমী দেশের সব মানুষ আসবেন, যোগ দিবেন এবং এই আনন্দ শোভাযাত্রাকে আপন করে নেবেন। অন্ধ্রপ্রদেশ সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। নির্বাচন দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের বিশেষ কাউন্সিল অধিবেশনে তিনি একথা বলেন। এই সময় তিনি আরও বলেন, দেশের বিশৃঙ্খলা দূর করতে অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। এছাড়া ভারত বাংলাদেশের উপরে যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তা মোকাবেলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। এ সময় ভারতের আধিপত্যবাদের সমুচিত জবাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন, এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়, দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই। বর্তমান সরকার ডক্টর ইউনূস তার যে কাজ আছে সেগুলো সুন্দরভাবে কাজ করছেন। আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশ নেন লাখো মুসল্লি। এ সময় তারা বলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইসরায়েল পিছু হটতে বাধ্য হবে। কিন্তু আরব বিশ্বের নিরাপত্তায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। মার্কিন প্রেসিডেন্টের মদদে ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করেন মুসল্লিরা।
অন্তর্বর্তী সরকারকে জনগণ 5 বছর ক্ষমতায় চায়। বৃহস্পতিবার সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, উপদেষ্টা জনগণের চাওয়ার কথা বলে সরকারের মনোভাব ব্যক্ত করেছেন কিনা তা পরিষ্কার করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী যুব সংহতির মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এই সময় সাইফুল হক আরও বলেন, গাজায় ইসরায়েল নৃশংসতা চালালেও জাতিসংঘ নীরব, এমনকি OICও দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। এ অবস্থায় ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের একঘরে করার আহ্বান জানান তিনি। পুলিশের পুরানো লোগো বদলে নতুন লোগো প্রকাশ করেছে। পুলিশ হেডকোয়ার্টার্স অতিরিক্ত DIG নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। নতুন লোগোতে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত করা হয়েছে আর পাট পাতার টপে লেখা পুলিশ। চিঠিতে উল্লেখ করা হয়, লোগো এরই মধ্যে অনুমোদন করেছে কর্তৃপক্ষ। প্রজ্ঞাপন জারি হলেই পরিবর্তন করা হবে। এছাড়াও পরিবর্তন আনা হয়েছে পুলিশের ইউনিফর্ম, সাইনবোর্ড ও পতাকায়। রাজনৈতিক উদ্দেশ্যে ঢালাওভাবে কাউকে গ্রেফতার করছে না পুলিশ, এমন দাবি করে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, অপরাধে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পাশাপাশি আদালত পরোয়ানা জারি করলেই আসামি গ্রেফতার করে পুলিশ। কোনো নাগরিক থানায় গিয়ে সেবা বঞ্চিত হলে সহকারী কমিশনার অথবা উপকমিশনার কার্যালয়ে অভিযোগ করার পরামর্শ দেন ডিএমপির এই মুখপাত্র। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ। এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারাকে সে সাফল্যের অংশ হিসাবে দেখছে ডিএমপি। পুলিশের সবচেয়ে বড় এই ইউনিটের মুখপাত্র বলেন, 2 কোটিরও বেশি মানুষের নিরাপত্তার দায়িত্বে ডিএমপি। থানায় গিয়ে বা ফোন করে কেউ সেবা বঞ্চিত হলে সংশ্লিষ্ট বিভাগের ডিসি অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। পুলিশের সেবার মূল কেন্দ্রটা থানায় সেবা নেওয়ার ক্ষেত্রে প্রথমত যে সরাসরি গিয়ে সেবা নেওয়ার সুযোগ রয়েছে, তার বাইরে 999-এর মাধ্যমে অথবা থানায় যদি ফোন করা হয় সেক্ষেত্রে পুলিশ অবশ্যই দ্রুততম সময়ের ভিতরে সাড়া দিবে। এর বাইরে যদি থানায় গিয়ে কেউ প্রতিকার না পায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট জোনাল অফিসগুলো রয়েছে, সংশ্লিষ্ট ডিসি অফিসগুলো রয়েছে, সেখানে তারা তাদের বিষয়টা অভিযোগ আকারে জানাতে পারেন, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার ঈদে 9 দিনের ছুটিতে 999-এ কল আসে 2,40,693টি। এর 56% কলে তথ্যই ভুয়া ছিল বলে জানান তিনি। আমরা সবার কাছে অনুরোধ করব, আপনারা কোনো রকমের বিভ্রান্তিকর অথবা ভুল তথ্য প্রদান করা থেকে বিরত থাকবেন। সম্প্রতি পুলিশের গ্রেপ্তারি তৎপরতা নিয়ে সমালোচনা জবাবও দেন ডিএমপির এই মুখপাত্র। রাজনৈতিক গ্রেপ্তার বলতে কোনো কিছু নেই। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। কোর্ট থেকে প্রাপ্ত ওয়ারেন্টের মূল্যে আমরা গ্রেপ্তার করে থাকি। এর বাইরে অনেক সময় আমরা প্রতিরোধমূলক কিছু কার্যক্রমের অংশ হিসাবে গ্রেপ্তার করি। ঢাকা মহানগরের যানজটের অন্যতম কারণ মূল সড়কে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিশেষ ব্যবস্থা নিলেও বিকল্প পথে মূল সড়কে রিকশা উঠছে। এ অবস্থায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ পুলিশের। ভারতের স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানি চুক্তি বাতিল করায় রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। 2 দেশের সরকারের মধ্যে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের দাবি তাদের। তবে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য 2020 সালের 29 জুন চুক্তি হয়। দেশের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস মঙ্গলবার সেই চুক্তি বাতিল করে। হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল হয় রফতানি খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বাংলাদেশি পণ্য ট্রানজিট বন্ধ করার কারণে এই গার্মেন্ট শিল্প সহ যেগুলো ইউরোপ কান্ট্রিতে এখানে ট্রানজিট হয়ে রপ্তানি হতো সেগুলোর ক্ষেত্রে অনেক প্রভাব পড়েছে। গতকালও কিছু পণ্য এখান থেকে কিন্তু রপ্তানিযোগ্য পণ্য এখান থেকে রিটার্ন চলে গেছে। এতে আমাদের এক্সপোর্ট কমে গেল এবং আমাদের ব্যবসায় খুব ক্ষতি হলো। তো আমরা ব্যবসায়িক সংগঠনের কাছে এবং কাস্টমস এবং সরকারের কাছে আবেদন করতেছি, দ্রুত 2 দেশ বসে যেন এটা সংস্কার করে, যেন আমরা দ্রুত আবার রপ্তানি করতে পারি। বাংলাদেশি রপ্তানিকারকদের এই সমস্ত পণ্য সিপোর্ট ও এয়ারপোর্টের মাধ্যমে রপ্তানি করতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশি রপ্তানিকারকদের রপ্তানি ব্যয়ভার বেড়ে যাবে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বেনাপোল বন্দর থেকে পণ্যবাহী ট্রাকগুলো ফেরত গেছে। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক নিয়মেই চলছে। বাংলাদেশ থেকে ভারতের মধ্য দিয়ে থার্ড কান্ট্রিতে যেসব পণ্য যেত ওই সমস্ত ক্ষেত্রে কিছু কিছু রপ্তানি হয়তো বাধাগ্রস্ত হতে পারে। তবে মোটা দাগে ভারতে যে রপ্তানি আমাদের দেশ থেকে হয়ে থাকে প্রতিদিন,
সেটি কিন্তু একেবারে স্বাভাবিক আছে এবং সেটি অব্যাহত আছে। গতকালও 81 ট্রাক পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে। দুই দেশের সরকারের মধ্যে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান ব্যবসায়ীদের।